উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ডাকপিয়র চিঠি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 43। আপনি চলে যান নূরজাহান। নূরজাহান মনে করে ওকে মারিদ নিচে যেতে বলেছে, সেজন্য নূরজাহান মারিদকে সেভাবে উত্তরে বলে, আপনি যাবেন না নিচে? আপনি কাল থানচিতে চলে যাবেন নূরজাহান। নূরজাহানের বুক মুচড়ে ওঠে মারিদের কথায়। নূরজাহানের অতীত জেনে কি তাহলে মারিদ নূরজাহানকে তাড়িয়ে দিচ্ছে? নূরজাহান শীতের বরফের ন্যায় জমে যায়, কম্পিত স্বরে বলে, আপনি কি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? জি। নূরজাহানের খুব ইচ্ছে করলো মারিদকে পাল্টা প্রশ্ন করে জানতে কেন সে নূরজাহানকে চলে যেতে বলেছে। যদি সে নূরজাহানকে তাড়িয়ে দেওয়ারই হতো, তাহলে মারিদ এত খোঁজাখুঁজি করে নূরজাহানকে কেন খুঁজতে বের করলো? কেন নূরজাহানকে বিয়ে করে এখন তাড়িয়ে দিতে চাইছে? মারিদও কি সবার মতো করে নূরজাহানকে নিয়ে পরিহাস করলো? অতি কষ্টে নূরজাহানের গলা চেপে আসে কান্নায়। ততক্ষণে মারিদকে নিজের অতীত বলতে গিয়ে নূরজাহানের কান্না না আসলেও এবার বুকে কান্না ফেটে আসছে মারিদের অবহেলায়। নূরজাহান ঢোকিলে নিজের কান্না আটকাতে চায়, মারিদের সামনে কেঁদে নিজেকে ছোট করতে চায় না। মারিদের পাশ থেকে সরে নূরজাহান বেশ শান্ত স্বরে বলে, আমাকে ক্ষমা করবেন। অপ্রিয় হয়েও বারবার প্রিয় হওয়ার জন্য বিরক্ত করেছি। ভালো থাকবেন, আসছি। নূরজাহান হাতের কপির মগটা নিয়ে চলে যায়। পেছনে ফিরে তাকায় না, হয়তো আত্মসম্মানের নাম করে চোখের জল লুকোচ্ছে। মারিদ নূরজাহানের চলে যাওয়ার দিকে নিরালস ভঙ্গিতে তাকিয়ে থাকে। সে নূরজাহানকে থামানোর চেষ্টা করছে না। দীর্ঘ সময় ধরে নূরজাহানের অতীত জানার পর মারিদের মাথায় কি চলছে সেটা মারিদের ভাবভঙ্গি দেখে বোঝা দেয়। মারিদ আরও ঘণ্টাখানেক পর রুমে আসলো। যাওয়ার সময় ঘরের আলো জ্বালিয়ে গিয়েছে, এখনো ঘরের লাইট জ্বলছে। নূরজাহান মারিদের ঘরে নেই, বিছানাটা খালি। মারিদ বারান্দায় গেল না নূরজাহানের খোঁজে। সে ঘরের দরজা বন্ধ করে কাবাট খুলে যত্ন তুলে রাখা অপরিচিতার চিঠির বক্সটা হাতে নেয়। 20-25টার মতো চিঠি হবে বক্সে রাখা। নূরজাহানের কথা অনুযায়ী অপরিচিতা কখনো মারিদকে চিঠি লিখতেই পারেনি। এই বেনামি চিঠি মারিদ অন্য কাউকে লিখেছে অপরিচিতা ভেবে। সেদিন মারিদকে ফোন করে চিঠি অপরিচিতার নাম দেওয়া, পরিচয় দেওয়া মেয়েটা তাহলে তনিমাই ছিল, যার সাথে দুর্ভাগ্যবশত রিফাতের বিয়ে হয়েছে। মারিদের মাথা তখনও হ্যাং হয়ে আছে যখন নূরজাহান বলেছিল সে কখনো মারিদকে চিঠি লেখার সুযোগই পায়নি। মারিদ শুরু থেকে অপরিচিতাকে চাইতো। অপরিচিতাকে ভেবে সে তৃতীয় পক্ষের কেউ একজনের চিঠির উত্তর দিয়েছে। চিঠি আদান প্রদান ভুল মানুষের সাথে হলেও মারিদ সবসময় অপরিচিতাকে ভেবেই চিঠি লিখত। তনিমার এসব চিঠি মারিদের কাছে মূল্যহীন। সবচেয়ে বড় কথা, তনিমা রিফাতের বউ। অতীতে কি ছিল সেই সব হিসাব বাদ। বর্তমানে তনিমা মারিদের ভাইয়ের বউ। সে এই সম্পর্কটাকে সম্মান করে এবং কখনো চায় না এই চিঠি বিষয়টা তনিমা, রিফাত কিংবা নূরজাহানের সামনে আসুক। তাহলে বেশ জটিল এবং বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে যাবে সবগুলো সম্পর্ক। মারিদ বক্সের চিঠিগুলো রুমের ভেতরে স্টিলের ডাস্টবিনে ফেলে দেয়। নিচ থেকে লাইটার এনে চিঠিতে আগুন জ্বালিয়ে দেয়। সবগুলো চিঠি আগুনে জ্বলছে। মারিদ তনিমার চিঠির সঙ্গে তনিমার সাথে অতীতের সম্পর্কটাকেও জ্বালিয়ে দেয়, যেন বর্তমান না নষ্ট হয়। মারিদ বারান্দায় দরজা খুলে দেয়। রুমের পোড়া গন্ধের জন্য স্প্রে মেরে পুনরায় বারান্দায় দরজায় সামনে দাঁড়াতে দেখে নূরজাহান তখনকার মতো করে সোফায় দুপাক তুলে কুচো হয়ে চোখের উপরে হাত টেকিয়ে ঘুমিয়ে। মারিদ ঘরে এত তোলপাড় করছে, অথচ নূরজাহানের হেলদোল নেই। মারিদ নূরজাহানকে ডেকে বলল, এখানে ঘুমাতে হবে না, আপনি রুমে গিয়ে বিছানায় ঘুমান অপরিচিতা। মারিদ মনে করেছিল নূরজাহান ঘুমে হবে, সেজন্য মারিদের কথার উত্তর আসবে না। কিন্তু মারিদকে ভুল প্রমাণ করে দিয়ে নূরজাহান জবাবে হাসল তখনই, সমস্যা নেই, কষ্ট আমার গায়ে গায়ে সয়ে গিয়েছে। এই সামান্যতম তো কিছুই হবে না আমার, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি ঠিক আছি। ওকে। মারিদ পাল্টা তেজ দেখিয়ে গিয়ে শুয়ে পড়ে। বেশ সময় নিয়ে বিছানায় এপাশ ওপাশ করে রাগে আবার উঠে বসে। তিত্তিরে মেজাজে বারান্দায় গিয়ে নূরজাহানের বাহু টেনে চাপটে কোলে তুলে দেয়। নূরজাহান ভয়ে চিৎকার করে ওঠে, ও আল্লাহ, কি করছেন? নামান আমাকে, আমি পড়ে যাব। মারিদ নূরজাহানকে ফেলে ছোড়ার মতো করে ঢিল মেরে বিছানায়। নূরজাহান হুমড়ি খেয়ে বিছানায় লুটিয়ে পড়ে হকচকিয়ে উঠতে চাইলেও মারিদ নূরজাহানের মাথা বালিশে চেপে চেপে ধরে বলে, আপনাকে চলে যেতে বলেছি, কষ্ট করতে বলিনি। যেদিন আপনার মিথ্যা ছলনা সবকিছু বলে আপনাকে আপন করতে পারবো, সেদিন আমি নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবো থানচি থেকে। ততদিন আপনি একা থাকবেন, এটাই আপনার শাস্তি। নূরজাহান টু শব্দ করল না, বালিশে মাথা ফেলে চুপ করে শুয়ে রইল। মারিদ নূরজাহানের গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে সেও ওপাশে শুয়ে পড়ে। দুজনে মাঝে একটা মানুষ শোয়ার মতো জায়গা আছে। মারিদ এসি রিমোটটা নিয়ে নর্মাল টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে করে চোখ বন্ধ করল। মারিদ রাগে নাকি এমনি এসির পাওয়ার বাড়িয়েছে জানা নেই, কিন্তু এসির ঠান্ডায় শেষ রাতের দিকে নূরজাহানকে মারিদের পাশে ঘেঁষে পাওয়া যায়। অতি শীতে কুচে হয়ে মারিদের বুকে ঠাঁই খোঁজে। মারিদ ঘেঁষাঘেঁষি করে ঘুমোতে পারে না।
নূরজাহানের উপস্থিতিতে তার ঘুম ভেঙে যায়। বুকের পাশে নূরজাহানকে পেয়ে এসি রিমোটে হাতে নিয়ে অবশিষ্ট যতটুকু কমতি ছিল সেইটুকু এসির পাওয়ারও বাড়িয়ে দিয়ে রিমোট রাখে। দু চোখে কাঁচা ঘুম। নূরজাহানের বুক ঘেঁষে শুয়ে মারিত নূরজাহানের বাহু টেনে দুহাতে চাপটে জড়িয়ে ধরে। নূরজাহানের গাল মারিতের বুকে চেপে যেতে নূরজাহান চোখ মেলে তাকায়। এই নিয়ে দ্বিতীয়বার দুজনের গভীর আলিঙ্গন। মারিত নূরজাহানের পিঠে আদুরে হাত বুলিয়ে দিচ্ছে, বারবার মাথায় ছোট ছোট চুমো খাচ্ছে। মারিত জানে নূরজাহান ঘুমে, অথচ দুজনেই জেগে। কেউ কারোর জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে না বলে নূরজাহান ঘুমের ভান ধরে পড়ে থাকে। এই ভালোবাসা, এই যত্ন, ব্যবসায়িক সাহেবের বউ হওয়া, মধ্যরাতে বুকে ঠাঁই পাওয়া, এসব নূরজাহান স্বপ্নেও কল্পনা করেনি। অথচ আজ বাস্তবে হচ্ছে। নূরজাহান অনুভব করলো সে ভীষণ সুখী। দুঃখগুলো নূরজাহানকে ছুতে পারছে না। পিনপিনে নীরবতা ভেঙে মারিত মহাচ্ছন্ন গলায় ডাকলো নূরজাহানকে। আপনাকে একটা কিস করতে ইচ্ছে করছে অপরিচিতা, করি? নূরজাহান হুম কিংবা হ্যাঁ কিংবা কোনো হেলদুলি দেখাচ্ছে না। ঘুমের ভান ধরে শক্ত কাঠ হয়ে শুয়ে রইল। মারিতের আবদারে নূরজাহানের গায়ে কম্পন ধরিয়েছে। সেই কম্পন মারিত টের পাচ্ছে। মারিত তুষ্ট কণ্ঠে বলে, আপনি তো ঘুমে। আমি একটা না 5টা কিস করলেও আপনি বুঝবেন না, তাই না? মারিত কথাটা বলতে বলতে নূরজাহানের বাহু টেনে নিচে বালিশে শুইয়ে দেয়। নূরজাহানের মুখের উপরে চোখে তিত্তির করে কাঁপতে থাকা নূরজাহানের চোখের পাতায় শব্দ করে দুটো চুমু খেয়ে নূরজাহানের গলায় মুখ গুজে ভারী গলায় বলে, পাবো না যেন আপনাকে বারবার খুঁজেছি, একবার নয় শতবার সন্ধান করেছি। আপনাকে খুঁজে পাওয়াটা আমার ভাগ্যে ছিল, নয়তো আমি মিনতি মেনে নিতে চেয়েছিলাম পাবো না বলে। সকালবেলা ডাইনিং টেবিলে সকালে বসে নাস্তা করছে নূরজাহান শাশুড়ির পাশে দাঁড়িয়ে। নূরজাহানের গায়ে হালকা জ্বর, ঠান্ডা হয়েছে। মারিদের রাতে এসি পাওয়ারটা বাড়িয়ে দেওয়াতে ঠান্ডা জ্বর এসেছে। নূরজাহান বেগুনি রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে, লম্বা চুলের বেনি শরীর ছাড়িয়ে ফ্লোরে খানিকটা পড়ে আছে। রোজিনা তরকারি বাটি আনা নেওয়া করার সময় অসাবধানতায় নূরজাহানের চুলে পা পড়তেই নূরজাহান বেঁকে যায়। রোজিনার তরকারি বাটিও ছিটকে পড়ে যায়। সকালে খাওয়া ছেড়ে সেদিকে তাকায়। রোজিনা হৈ হৈ করে একবার সালমার কাছে মাপ চাইছে তরকারি বাটি ফেলে দেওয়াতে, অন্যবার নূরজাহানের কাছে মাপ চাইছে চুলে পা রাখতে। নূরজাহান কিছু বলে না। সে রোজিনার কাছে সাহায্য করতে চায় তরকারি ঝোল পরিষ্কার করতে। সালমা বাধা দিয়ে বলে, এসবে তোমার হাত দিতে হবে না, রোজিনায় পরিষ্কার করতে পারবে, তুমি সরে দাঁড়াও। নূরজাহান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পাশে সরে যায়। সালমা নূরজাহানের চুলের বেনি দেখে বলে, এত বড় চুল সামলাও মুশকিল, তোমার চলাফেরাতে ঝামেলা হয়। একটা কাজ করো, সুফিয়া আপিয়ার সাথে আজ পার্লারে গিয়ে চুল কেটে আসো। বেশি কাটতে হবে না, যাতে মাটিতে না পড়ে, তোমার সমান সমান হয় অতটুকু কাটলেই চলবে। শাশুড়ির কথায় নূরজাহান জি আছে বলে সম্মতি দেয়। মারিত খেতে খেতে সালমার কথাটাই বেডরুপ করে বলে, দরকার নেই চুল কাটার, চুল সামলাতে না পারলে দরকার হলে আমি মানুষ রেখে দেব, তারপরেও কেউ যেন চুলে হাত না দেয়। মারিত সালমার একমাত্র ছেলে। মারিত নূরজাহানকে সালমার থেকে বেশি প্রাধান্য দিচ্ছে। ব্যাপারটা সালমার পছন্দ হচ্ছে না। সবে বিয়ে হয়েছে, এখনই বউয়ের কথা বলেছে মারিত। সালমা অসন্তুষ্ট গলায় বলে, বড় চুল সামলানো মুশকিল, তুই মেয়েদের কিছু বুঝিস, নিষেধ যে করছিস। আমি এত কিছু বুঝতে চাই না, যেটা নিষেধ করেছি সেটা নিষেধই থাকবে। এরপরও যদি কেউ আমার কথায় অমান্য করে চুলে হাত দেয় তাহলে আমি সব চুলে আগুন চালিয়ে দেব। সালমা অপমানে থমথমে মুখে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। নূরজাহান শাশুড়ির অপমানিত মুখটা দেখে সে নিজেও থমথমে খেয়ে যায়। মারিতের নিষেধ করাটা যে সালমা ভালো দৃষ্টিতে দিচ্ছে না, সেটা নূরজাহান আজ করতে পারছে। নূরজাহানের থমথমে মুখটা অপমানে গাঢ় করে মারিত মাহবুবের উদ্দেশ্যে ফের বলে, বাড়ির ড্রাইভারকে বলবেন নূরজাহানকে থানচিতে পৌঁছে দিতে। মাহবুব খাওয়া থামিয়ে বলে, নূরজাহান কি আজ চলে যাবে? জি। সুখ খাচ্ছিল। নূরজাহান চলে যাবে শুনে খাওয়া থামিয়ে হৈ হৈ করে বলে, তাহলে আমিও ভাবির সাথে যাব ভাবিদের বাড়িতে বেড়াতে। এখন তো আমার ছুটি, পরীক্ষাও শেষ, গেলে সমস্যা হবে না। সালমা সুখকে ধমকে উঠে বললেন। মায়ের ধমকে চুপ করে যাই। সালমা মারিতকে বলেন, নতুন বউ বাড়িতে আসতে না আসতেই আবার বাপের বাড়ি চলে যাবে কেন? আমরা কি অনুমতি দিয়েছি তোর বউকে যাওয়ার, যে চলে যাবে বলছিস? সালমার অসন্তুষ্টি উপস্থিতি সকলেই বোঝে। মারিত সালমাকে শুধিয়ে বলল, নূরজাহান যেতে চাচ্ছে না, আমি পাঠিয়ে দিচ্ছি ওকে। বউ আসতে না আসতে তুই পাঠিয়ে দিতে চাচ্ছিস কেন? তোর বউয়ের তুই সর্দার, আমরা বাবা মা কেউ না। আমাদের গুরুজনদের অনুমতির প্রয়োজন নেই তোদের এখন। সালমা, ছোট একটা বিষয় তুমি বড় করছো কেন? নূরজাহানকে তো আমরা এখনো উঠিয়ে আনিনি। মারিত যদি নূরজাহানকে পাঠাতে চাই তাহলে যাক, বাড়ির বউ তো আজ না হোক কাল এই বাড়িতে আসবেই, তাই না? গেলে এখন সমস্যা কই? মারিত মায়ের অসন্তুষ্টিতে পাত্তা দিচ্ছে না। মাহবুবু মারিতের হয়ে বিষয়টা সামলাচ্ছে। নূরজাহান থমথমে মুখে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে। মারিত প্রথমে নূরজাহানের চুল নিয়ে মাকে নিষেধ করলো, এখন আবার সালমার অনুমতি না নিয়ে নূরজাহানকে থানচিতে পাঠিয়ে দিচ্ছে।
এতে সালমা নিশ্চিত রূপে নূরজাহানকে ভুল বুঝছে। অথচ নূরজাহান নিজের শ্বশুরবাড়ি ছেড়ে যেতে চাচ্ছে না, কিন্তু আত্মসম্মানের তাগিদে মারিদকে না করতে পারছে না। বিয়েটা করেছে সবে 2 দিন হলো, এখনই আমার কথার কোনো দাম নেই। মা আদবের হয়ে গিয়েছে, ঘরে নতুন বউ এসেছে, তাই তোদের যা খুশি তাই কর, আমাকে কোনো কিছুতে আর ডাকিস না। সালমা রেগে ভেঙে নিজের ঘরে চলে যায়। ফাতেমা, মুনিয়া, মাহবুব সকলেই সালমার পেছন থেকে ডাকে। সালমা ফিরে আসে না। মারিদ খাওয়া শেষ করে উঠে চলে যায়। সে সালমার রাগে পাত্তা দেয় না। যাওয়ার আগে নূরজাহান এক পলক দেখে নেয়। নূরজাহান টেবিলের কোনায় মাথায় ঘোমটা টেনে থমথমে মুখে দাঁড়িয়ে। সুখ মায়ের অনুপস্থিতিতে মারিদকে ডেকে বলে, ভাই, আমি কিন্তু ভাবির সাথে যাব, তুমি আমাকে রাজি করাও। সুখের সঙ্গে তাল মিলিয়ে রাত চিৎকার করে বলে, আমিও সুখাপুর সঙ্গে যাব সুন্দরভাবে বাড়িতে মারিদ ভাই। নূরজাহান সালমার ঘরের দরজায় নক করে। সালমা পিঠমুড়ি বিছানায় শুয়ে আছে। নূরজাহান এক হাতে একটা চিরুনি আর কেচি নিয়ে এসেছে। মিহি গলায় ডাকে সালমাকে, আম্মা আসবো? সালমা নূরজাহানের ডাকের উত্তর দেয় না। মারিদের সঙ্গে রাগ করে না খেয়ে এসে শুয়ে পড়েছে। মাহবুব, ফাতেমা, মুনিয়া এত করে বলার পরেও নাস্তা করতে রুম থেকে বের হয়নি সালমা। নূরজাহান নিজেও খায়নি। সালমা নূরজাহানকে ভুল বুঝেছে, সেজন্য সে শাশুড়িকে রেখে খায়নি। নূরজাহান ফের ডেকে বলে, আম্মা আসবো? তুমি এসে কি করবা? যাও গিয়ে ব্যাগ গোছাও। তোমার স্বামী আদেশ করে গিয়েছে, তাকে পালন করো। শ্বশুর শাশুড়ির অনুমতি তো তোমাদের জামাই বউয়ের দরকার নেই। আমরা হচ্ছি পরকাছা, আমাদের কথা কে শুনবে? নূরজাহান সালমার অনুমতি ছাড়া ঘরে ঢুকে সালমার পায়ের কাছে বিছানায় বসে। সালমার পায়ে হাত দিয়ে বলে, আমাদের ক্ষমা করে দিন আম্মা, আমরা আপনাকে অসন্তুষ্ট করতে চাইনি। আমার মা নেই, আপনি আমার মা। আমি আপনার ছেড়ে যেতে চাই না, কিন্তু আপনার ছেলে কাল রাতে আমাকে বলল আমি নাকি যৌতুক ছাড়া আপনাদের বাড়িতে মাগনা বউ হতে চলে এসেছি। সেজন্য উনি আজ আমাকে বাড়ি পাঠাতে যাচ্ছেন, যেন এবার আসলে যৌতুক নিয়ে আসি। নূরজাহানের কথায় সালমা হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসল। অবিশ্বাস্য গলায় অবাক হয়ে বলল, মারিদ তোমাকে বলেছে যৌতুকের কথা? জি আম্মা। মারিদ টাকা টাকা করতে করতে দিন দিন পাগল হয়ে যাচ্ছে। দিন নেই রাত নেই সারাক্ষণ টাকার পেছনে দৌড়াই। এখন আবার ওর বিবেক কেমনে ধরল তোমার কাছে যৌতুক চাইতে? ওর বাপে যৌতুক নিয়ে বিয়ে করছে যে ও যৌতুক চাচ্ছে বউয়ের থেকে। ছেলেটার কত অর্থপতন হলো। আজও বাড়িতে আসুক, এই কথার বিচার হবে। খবরদার বউ, তুমি যৌতুকের জন্য বাড়ি ছেড়ে যাবে না। নূরজাহানের ভাবমূর্তি বেশ স্বাভাবিক। হাতে চিরুনি আর কেচি সালমার হাতে দিয়ে বলে, আপনার ছেলে যখন আমাকে পাঠাচ্ছে তখন আমাকে যেতে দিন আম্মা, নয়তো উনি ভাববেন আমি আপনাকে ফন্দি করে এই বাড়িতে থাকতে চাচ্ছি। ভাবলে ভাববে, এতে সমস্যা কোথায়? আমি তোমার শাশুড়ি হই, আমি তোমার সুখ দুঃখ দেখবো না তো কে দেখবে? জি আচ্ছা, আপনি যা বলবেন তাই হবে। নূরজাহানের ওপরে সালমার রাগ চলে যায়, কিন্তু মারিদের ওপরে রাগটা দ্বিগুণ হয় নূরজাহানের মিথ্যা বলাই। মারিদ ছেলে মানুষ, মাকে এটা সেটা বলে মানিয়ে নিতে পারবে, কিন্তু নূরজাহান এই বাড়ির বউ। শাশুড়ির অপছন্দের তালিকায় একবার চলে গেলে তখন শাশুড়ির সঙ্গে মিলে সংসার করাটা মুশকিল হবে। ছেলে মেয়েদের মধ্যে এখন মনোমালিন্য হলেও পরে ঠিক হয়ে যাবে। নিজের পেটের সন্তান কোনো মাই ফেলে দেবে না, কিন্তু বউ শাশুড়ির মধ্যে মিল না চললে সংসারে অশান্তি দিন দিন বাড়ে। সালমা বলে, এসব কেচি চিরুনি আমাকে দিয়েছ কেন? কি করব? আমি কখনো পার্লারে যাইনি আম্মা, আমার জন্য আপনিই পার্লার। আপনি আমার চুল কেটে দিন আপনার মতো করে। নূরজাহান পিঠ ঘুরিয়ে দাঁড়ায়, চুলগুলো সব ঝরঝর করে শরীর বেয়ে ফ্লোরে ঠেকে। সালমা কেচি হাতে নিয়ে কনফিউজড হয়ে বলে, আমাকে বলছো চুল কেটে দিতে? আমি তো এসব পারি না রে বউ, কখনো চুলও কাটিনি। ছোটবেলায় সুখের চুল কেটে দিতাম মাঝের মধ্যে, কিন্তু একটু বড় হওয়ার পর থেকে ওরা সবই দলে পেতে পার্লারে চলে যায়। আমারও অভিজ্ঞতা নেই এসবের। সমস্যা নেই আম্মা, অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। আপনার যেমন খুশি তেমন করে চুল কেটে দিন। আঁকাবাঁকা হলেও সমস্যা নেই, 2 দিন পর দেখবেন চুল আবার বড় হয়ে গিয়েছে। আপনি কাটুন। নূরজাহানের কথায় সালমা ভরসা পায়। চিরুনি দিয়ে চুল গুছিয়ে নূরজাহানের পায়ের কাছে বসে। এত বড় চুল কাটতে এখন সালমারই মায়া হচ্ছে, কিন্তু উনি নোটিশ করেছে বড় চুলের জন্য নূরজাহানের চলাফেরায় সমস্যা হয়। চুলের বেনি করলে ফ্লোরে পড়ে থাকি, এতে চুলের আগা ময়লা হয়। আবার এত বড় চুল সবসময় নূরজাহান খোপা করে রাখতেও পারে না, চুলে গন্ধ করে। এইসব বিষয় নোটিস করেই সালমা তখন বলেছিল নূরজাহানের চুলের আগা কেটে নূরজাহানের সমান সমান করে দিতে। সালমা খুব মনোযোগ নিয়ে নূরজাহানের চুল কেটে দেয়, নূরজাহানের পায়ের গোড়ালি সমান করে। প্রায় 10 ইঞ্চির মতো চুল কেটে সালমা উঠে দাঁড়ায়। চুলগুলো হাতে নিয়ে আফসোস করে বলে, এত সুন্দর চুল কাটতেও মায়া লাগে, তুমি কার চুল পাইছো বউ? নূরজাহান হেসে সালমার থেকে চুল নিয়ে বলে, আমি আলিয়া ফুপির মতো চুল পাইছি আম্মা, আলিয়া ফুপির অনেক চুল। সালমা বলেছিল নূরজাহানকে পাঠাবে না, কিন্তু মারিদের বারবার ফোন করায় সালমা বাধ্য হয়ে নূরজাহানকে পাঠাতে হয়। তবে এবার নূরজাহানের সঙ্গে সালমা নিজে শুকর আতকে পাঠায়।
দুজন ব্যাগপত্র গুছিয়ে বসেছিল নূরজাহানের সঙ্গে যাবে বলে। কাল শুক্রবার রাতিলের জন্য পাত্রী দেখায় সুখের যাওয়ার কথা ছিল, অথচ সুখ নূরজাহানের সঙ্গে আজ থানচিতে চলে গিয়েছে। খবর রাদিলের কানে আসে। হীরাই রাদিলকে জানিয়েছে পুরো সপ্তাহ রাদিলের পাত্রী দেখার গুঞ্জন হয়েছে। রাদিল নিজেও সম্মতি দিয়েছে, কিন্তু সুখের অনুপস্থিতিতে রাদিল বেঁকে বসে বিয়ে করবে না বলে। হীরা চৌধুরীর মাথায় হাত। পাত্রীপক্ষকে কথা দিয়ে রেখেছেন ওনারা কাল যাবে, অথচ আজ রাদিল বিয়ে করবে না বলেই বাসা থেকে বের হয়ে গিয়েছে। রাদিল কি চাইছে হীরা বুঝতে পারছে না, সুখকে পছন্দ করে কিনা সেটাও বলছে না। সারাদিন জার্নি করে সন্ধ্যায় থানচিতে পৌঁছায় নূরজাহান, সুখ ও রাত। হইচই করে সুখ বাদে। আশানুর নূরজাহানের পরিবারের সঙ্গে কাটিয়ে পুরো সন্ধ্যা রাত 11টার দিকে দুজনেই শুয়ে পড়ে। সারাদিন জার্নি করায় ক্লান্তি সবাই। সুখ ও রাত নূরজাহানের বিছানায় শুয়েছে। রাত মাঝে শুয়েছে, সুখ ও নূরজাহান দুই পাশে। নূরজাহান এখনও ঘরে আসেনি, বাবা ও দাদির সঙ্গে বসে গল্প করেছে। নূরজাহানের অনুপস্থিতিতে সুখ নিজের হোয়াটসঅ্যাপে রাদিলকে ভিডিও কল করে। দুবার রিং হওয়ার পরপরই ওপাশ থেকে রাদিলের কল রিসিভ করেনি। সুখ হীরার ফোনে কল দেয়। হীরা কাজের মহিলাকে নিয়ে রান্নাঘরে ছিলেন। ওনার ফোনটা ড্রয়িং রুমের সোফায় বাজছিল। আজ বৃহস্পতিবার হওয়ায় রাদিল আজ বাসায় ছিল। বসার ঘর পেরিয়ে ডাইনিংয়ে যাচ্ছিল পানি নিতে। মায়ের ফোনের শব্দে সেদিকে যেতে যেতে হীরাকে ডেকে বলেন, আম্মু তোমার ফোন বাজছে। রিসিভ করে দেখে কে কল করেছে। রান্নাঘর হতে হীরা রাদিলকে ডেকে কথাটা বলেন। রাদিল ফোন হাতে নিতে দেখে সুখ ভিডিও কল করেছে। সুখ ঢাকায় নেই, এটা সে দুপুরেই শুনেছিল। এই খবরটা তার ভেতরে অদ্ভুত অশান্তি সৃষ্টি করে রেখেছে। কাজে মন বসছে না বলে অসময়ে কাজ ফেলে আজ বাসায় এসে পড়েছে। সুখ ও ভিডিও কলটা রাদিল রিসিভ করতে হলুদ আলোয় আলোকিত সুখের মুখটা ভাসল মনস্পটে। সুখ বোধহয় প্রস্তুত ছিল না রাদিলকে দেখবে। তাড়াহুড়ো করে ওপাশ থেকে ওড়না নিয়ে গায়ে চড়ালো। বালিশে কাত হয়ে শুয়ে অধিকার নিয়ে বলে, তোমার ফোন কোথায় রাদিল ভাই? এত কল করলাম, রিসিভ করনি কেন? নূরজাহানের বাড়িতে 100 ওয়ার্ডের হলুদ বাল্বের আলোয় সুখের মুখটা হলুদ লাগছে। রাদিলের মনে হচ্ছে যেন এখন শান্তি লাগছে সুখকে দেখতে পেয়ে। রাদিল বলে, ওয়েট, আমি তোকে আমার ফোনে কল দিচ্ছি। সুখের কল কেটে হীরা ফোনটা সোফায় রেখে দেয়। খালি পানির বোতলটা রেখে ফ্রিজ থেকে নতুন পানির বোতল নিয়ে ঘরে যায়। ভেতর থেকে দরজা আটকে রাদিল ফোন হাতে নেয়। স্ক্রিনে ভাসছে সুখের হোয়াটসঅ্যাপে কল দুটো। রাদিল সুখকে ভিডিও কল করে বিছানায় পাশে কর্নারের টেবিলের ওপরে ফোনটা রেখে সে বোতলের পানি পান করে। সুখ কল রিসিভ করে রাদিলকে দেখে দাঁড়িয়ে পানি পান করতে। বসে খাও, দাঁড়িয়ে পানি পান করতে নেই। সুখের কর্মকর্তা রাদিল বিছানায় পাশে বসে পানি পান করে বলে, তুই আমাকে না বলে হঠাৎ থানচিতে চলে গেলি কেন? তুমি আমার খোঁজ নাও না, তাহলে আমি তোমাকে বলে আসবো কেন? রাদিল ফোনটা হাতে নিয়ে সুখের চোখের দিকে তাকিয়ে বেশ অধিকার নিয়ে বলে, যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর খোঁজ নেই বা না নেই, তুই সবসময় আমাকে তোর খোঁজ জানিয়ে কাজ করবে, বুঝেছিস? আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে স্বামীর ঘরে গিয়েও তোমাকে জানিয়ে কাজ করতে হবে রাদিল ভাই? হবে না। কি হবে না? তোর অন্য কোথাও বিয়ে হবে না। তাহলে কোথায় বিয়ে হবে রাদিল ভাই? রাদিল সুখকে ধমকে বলে, এই তোর বয়স কত? খালি বিয়ে বিয়ে করিস। বিয়ের কি বুঝিস তুই? আমি সব বুঝি। রাদিল থমথমে খেয়ে যায়। সে সুখকে দমাতে চেয়েছিল, কিন্তু সুখ দ্বিগুণ তেজের সম্মতি দিচ্ছে। সে বিয়ে সব কিছু জানে, ও বোঝে বলে। রাদিল খানিকটা লজ্জায় পড়ে যায়। সে কথা ঘোরাতে চেয়ে বলে, তুই অকালে পেকে গিয়েছিস পাকনি। অকালে পেকেও কি লাভ হলো বলো? মানুষ তো আমার মন বোঝে না রাদিল ভাই। বোঝে? তাহলে বলো আমার মন কি চাই? রাদিল ভারী শ্বাস ফেলে। উত্তরটা তার জানা, অথচ সে নিরুপায়। রাদিল আজ তালবাহানা করছে না সুখকে নিজের ফিলিংস সম্পর্কে জানাতে। সে নিজে আজ সুখের চেয়ে দ্বিগুণ উতলা হয়ে আছে সুখকে বিয়ে করে বউ মানাতে চায় বলে। কিন্তু সুখ ছোট, মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। মামা মামি কখনোই সুখকে ছোট বয়সে বিয়ে দেবেন না। রাদিলের অপেক্ষা করা ছাড়া গতি নেই। রাদিল ভারী গলায় বলে, তোর মন কি চাই সেটা তুই বলতে পারবি, আমি কিভাবে জানবো? সুখ চট করে রেগে যায় রাদিলের উপেক্ষা করাতে। সুখ জেদি কণ্ঠে বলে, রাদিল ভাই, তুমি কি সত্যি এত অবুঝ, নাকি শুধু আমার বেলায় তোমার অবুঝপনা? রাদিলের দৃষ্টি ঘুরে গেলে সুখের রাগান্বিত মুখটার দিকে। সে উদাস গলায় বলে, তুই আরেকটু বড় হ। একই মেজাজে সুখ বলে, বারবার ফিরিয়ে দাও না তো রাদিল ভাই, আমার গায়ে লাগে। একবার চলে গেলে সত্যি সত্যি কিন্তু আর ফিরবো না। তোকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই সুখ। তোকে ছাড়া আমি বোধহয় অচল, তাই নিজেকে তোর কাছে আত্মসমর্পণ করছি। রাদিল মায়াময় কণ্ঠ সুখের মনে উচ্ছ্বাসতা দেখা দেয়। সুখ শোয়া থেকে ধরপড়িয়ে উঠে বসে তাড়াহুড়ে বলে, তাহলে একবার বলো ভালোবাসি। রাদিল পাল্টা প্রশ্ন করে বলে, ভালোবাসি বললে তুই আমার হবি? হব মানে 100%। তোমাকে গ্যারান্টি ওয়ারেন্টি সব দিচ্ছি আমি তোমার হব।
তুমি শুধু আমাকে একটাবার 1 মিনিট সময় দাও, আমি 5 মিনিট পরে আসছি। 5 মিনিট পরে কেন? কই যাবি? টুকটু করে সুখের কল কেটে যায়। রাতিল বলছে না সুখ হঠাৎ করে কেটে দিল কেন। রাতিল ফোনটা বিছানার পাশে রেখে অপেক্ষা করে। সুখ আবার কল দেবে সে জানে, যেহেতু রাতিল স্বীকারোক্তি দিয়েছে সে সুখকে পছন্দ করে, তার মানে এই মুহূর্তে সুখের মাঝে শান্তি নেই। রাতিল খাজ সারা রাত ফোনে রেখে নিশ্চিত। রাতিল ল্যাপটপে খুলে ইমেল চেক করে 2-3 মিনিট পরপরই রাতিলের রুমের দরজায় ধাক্কা দেন হীরা চৌধুরী। তিনি বেশ চিন্তিত স্বরে রাতিলকে ডেকে বলছেন, রাতিল, বাবা মার কাঁদিস না, দরজাটা খোল। আম্মুর কাছে বল কি হয়েছে তোর। সুখকে তোর জন্য চাইতে কালই আমি মাহবুব ভাইয়ের কাছে যাব, তারপরে দরজাটা খোল বাপ। মায়ের কথায় রাতিলের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে সুখের জন্য কান্নাকাটি করছে। এই কথা রাতিলের মাকে কে বলল? রাতিল বিছানা থেকে উঠতে যাবে তখনই মকবুলের কল আসে রাতিলের ফোনে। ছোট মামার কল দেখে রাতিল দরজা না খুলে মকবুলের কল রিসিভ করে সালাম দেয়। আসসালামু আলাইকুম ছোট মামা। মকবুল গমগমে আওয়াজে রাতিলের সালামের উত্তর দিয়ে বলে, ওয়ালাইকুম সালাম। রাতিল, তুমি আর সুখ কত বছর ধরে রিলেশনে আছো? রাতিলের মাথা ঘুরে উঠল মকবুলের কথায়। সে সুখের সাথে রিলেশন আছে, এটা সে নিজে মকবুলের কাছে এই প্রথম শুনেছে। তাছাড়া মকবুলকে বলেছে সে সুখের সাথে রিলেশনে আছে। রাতিল অবিশ্বাস্য গলায় বলে, জি মামা। সুখ ফোন করে বলল, তোমার নাকি 3 বছর ধরে রিলেশনে আছো। কাল তোমার জন্য আমরা পার্টি দেখতে যাব, এটা নাকি তুমি মানতে পারছো না বলে সুখকে ফোন করে কান্নাকাটি করছো, আত্মহত্যা করবে বলে নিজেকে রুমবন্দি করে রেখেছ। রাতিল হতবাক বাকরুদ্ধ হয়ে থমকে জায়গায় বসে রইল। রাতিল সুখের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে না করতেই যে সুখ পরিবারকে জানিয়ে দেবে সেটা ধারণাই রাতিলের ছিল না। রাতিল লজ্জায় পড়ে যায়, অস্বস্তিতে কথা বলতে পারে না। মকবুল রাতিলের নীরবতাকে সম্মতি ধরে নিয়ে বলে, শোনো রাতিল, সুখ ছোট মানুষ, বোঝে কম, কিন্তু তুমি পড়াশোনা জানা শিক্ষিত একটা ছেলে। তোমার কাছে আমরা ছেলে মানুষই আশা করি না। তুমি বাবা পাগলামো করো না, আমরা কাল তোমার মাকে নিয়ে আসবো। তোমাদের পছন্দ আমরা ফেলে দেব না, কিন্তু এখন নিজেকে ঘরবন্দি করে রেখো না। হীরা আপা টেনশন করেছে, যাও আপাকে নিয়ে ভাত খাও গিয়ে। মকবুলের কল কেটে যেতে না যেতেই রিফাতের কল আসছে রাতিলের ফোনে। সুখ যে চারিপাশে আগুন লাগিয়েছে সেটা ভালো করে বুঝতে পারছে রাতিল। রাতিল ঠোঁট কামড়ে কপালের এক পাশে চুলকায়। যে কাজটা করেছে রাতিলের বছর লাগতো, সেই কাজটা সুখ 2 মিনিটে পরিবারকে জানিয়ে করে ফেলেছে। রিফাত ঠিকই বলে, সুখ আসলেই ভণ্ড। রাতিল রিফাতের কল রিসিভ করে উদাস গলায় হ্যালো বলতেই রিফাত হৈ হৈ করে ওঠে। ফোনের ওপাশ থেকে গালি দিয়ে বলে, শালা হারামির জাত, ভদ্রলোক সেজেছিস তুই বলে সুখের সঙ্গে 3 বছর ধরে রিলেশনে আছিস। তোকে কে বলেছে এটা? সুখ বলেছে। তোর বোন যখন বলেছে তখন সত্যিই বলেছে, হয়তো আছি আমরা 3 বছর ধরে রিলেশনে। শালা হারামি মাথার বোট, তোর এত অর্ধপতন হয়েছে সুখকে না পেলে বলে মরে যাবে তুই, হ্যাঁ? রাতিল দারুণ হাসে। সে হাসলে বাম গালে সুন্দর একটা টোল পড়ে। সুখ এত মিথ্যা বলতে পারে ধারণা ছিল না। রাতিল এক হাতে কপালে চুলগুলো ঠেলে পেছনে দিতে দিতে বলে, তোর বোনকে বেশি ভালোবাসি তো তাই কলিজা নড়ে।